আসলে সরকারটা জালি সরকার, ভোট চুরির সরকার, ধান্দাবাজির সরকার। শুধুমাত্র নির্বাচন কমিশনারের সঙ্গে যোগসাযোগ করে আজকের বিজেপি নরেন্দ্র মোদীরা আজকের ক্ষমতা দখল করেছে। এই অবৈধ ক্ষমতা দখল ভারতবর্ষের আমজনতা, সাধারণ মানুষ মেনে নেবে না। তারা গর্জে উঠছে, তারা প্রতিবাদ করছে, তারা আওয়াজ ওঠাচ্ছে, ভোট চোর গদি চোর। আজকের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই যেভাবে আজকে সংবিধানের শাসন, আইনের শাসনকে বুলন্দ করার চেষ্টা চালাচ্ছে, আমি বিশ্বাস করি যে সেখানে কিন্তু যে সুপ্রিম কোর্ট হয়তো অচিরেই এই সমস্ত সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী বিভিন্ন রাজনৈতিক নেতা যারা বিজেপির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাহলেই কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের আইনের শাসন, ভারতবর্ষের সংবিধান সুরক্ষিত হবে। না হলে কিন্তু একটা অস্থিরতা, একটা অরাজকতা ভারতবর্ষকে গ্রাস করবে বলে আমার বিশ্বাস। তখন মেহমুদ মাদানির বাপ ঠাকুর দ্বারা তারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তারা কিন্তু তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল, এবং তাদের যে সংগঠন জমিতে উলেমায়ের হাজার হাজার আলেম ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আজকে তারা ফাঁসি কাস্টে তাদের জীবন বলিদান করেছে। ফলে সেই তাদের সম্পর্কে, জমিতে উলেমা সম্পর্কে, তাদের সর্বভারতীয় সভাপতি সম্পর্কে আজকের এই হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আমার মনে হয় সুমোটো সুপ্রিম কোর্টের উচিত এবং গুয়াহাটি হাইকোর্টের উচিত এই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কারণ এরা ভারতবর্ষে, আসামে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা চলছে এবং মানুষকে বিভ্রান্ত করে মানুষের সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে আজকে এই অরাজকতা তৈরির চেষ্টা করছে হিমন্ত বিশ্ব শর্মারা। তাই এদের বিরুদ্ধে আদালতের উচিত সুমোটো মামলা করা। আজকের মাহমুদ মাদানিকে বাংলাদেশে পাঠাবে? তুই হিমন্ত বিশ্ব শর্মা, তুই এই 2026-এর বিধানসভা নির্বাচনের পরে আসাম থেকে কোথায় পালাবি সেটাই আজকে দেখে রাখ এবং জেনে রাখ। কারণ তুই যে অন্যায় এবং অপকর্ম করেছিস আসামের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, সেই সমস্ত অপকর্মের হিসাব নেবে। আমি বিশ্বাস করি আজকের গৌরব গগৈ এবং রাহুল গান্ধীর কংগ্রেস। তাহলেই তখন বুঝতে পারবি কত ধারে কত চাল। আজকের মেহমুদ মাদানিকে বাংলাদেশে পাঠাতে হবে না, তুই কোথায় আশ্রয় নিবি সেটাই আজকের ভেবে রাখ হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা হচ্ছে ওর বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছে। আর কয়েক মাস তোর মেয়াদ আছে। 2026-এ আসামে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেখানে আসামের মানুষ ওই হিমন্ত বিশ্ব শর্মা এবং তার দল বিজেপিকে একেবারে ওই ব্রহ্মপুত্রের নদীতে ভাসিয়ে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং সেখানে ও তো আগে কংগ্রেসে ছিল দীর্ঘদিন, এবং সেখানে কংগ্রেসের থেকে সারদা কেলেঙ্কারিতে ভয়ঙ্কর রকমের নাম জড়িয়ে গেছে, ভয়ঙ্কর দুর্নীতির আঁকড়া ওই হিমন্ত বিশ্ব শর্মা। সেখান থেকে কংগ্রেস থেকে ওয়াশিং মেশিনে ঢুকে গেছে বিজেপির, এবং সেখানে গিয়ে প্রথমে স্বাস্থ্যমন্ত্রী হয়েছিল, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হয়েছে এখন। এবং সেখানে লম্বা চওড়া সাম্প্রদায়িক বাতেলা দিয়ে এবং মুসলিমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে এর উস্কানি এবং সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির সমস্ত বক্তব্য বারে বারে ভেসে আসছে, বারে বারে উঠে আসছে। মেহমুদ মাদানির সম্পর্কে আজকে বাজে কথা বলার স্পর্ধা দেখাচ্ছে। আজকে হিমন্ত বিশ্ব শর্মা কি জানে যে ব্যাপারটা হচ্ছে এই মেহমুদ মাদানি বা তার পরিবারের ইতিহাস, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আজকে জমিতে উলেমার অবদান, আজকের ভীষণ হিমন্ত বিশ্ব শর্মার কিছু তার কোনো জ্ঞান আছে? আসলে এরা হচ্ছে নালায়েক বান্দা। এরা ভারতবর্ষের ইতিহাস জানে না, ভারতবর্ষের ঐতিহ্য জানে না। ভারতবর্ষের স্বাধীনতার জন্য যখন হিমন্ত বিশ্ব শর্মার বাবা বা ঠাকুর দ্বারা খোঁজ নিয়ে জানা যাবে যে ব্রিটিশদের দালালি করতো, তখন মেহমুদ মাদানির বাপ ঠাকুর দ্বারা তারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তারা কিন্তু তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল। এবং তাদের যে সংগঠন জমিতে উলেমায়ের হাজার হাজার আলেম ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আজকে তারা ফাঁসি কাস্টে তাদের জীবন বলিদান করেছে। ফলে সেই তাদের সম্পর্কে, জমিতে উলেমা সম্পর্কে, তাদের সর্বভারতীয় সভাপতি সম্পর্কে আজকের এই হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আমার মনে হয় সুমোটো সুপ্রিম কোর্টের উচিত এবং গুয়াহাটি হাইকোর্টের উচিত এই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কারণ এরা ভারতবর্ষে, আসামে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা চলছে এবং মানুষকে বিভ্রান্ত করে মানুষের সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে আজকে এই অরাজকতা তৈরির চেষ্টা করছে হিমন্ত বিশ্ব শর্মারা। তাই এদের বিরুদ্ধে আদালতের উচিত সুমোটো মামলা করা। আজকের মাহমুদ মাদানিকে বাংলাদেশে পাঠাবে? তুই
হিমন্ত বিশ্ব শর্মা, তুই এই 2026-এর বিধানসভা নির্বাচনের পরে আসাম থেকে কোথায় পালাবি সেটাই আজকে দেখে রাখ এবং জেনে রাখ। কারণ তুই যে অন্যায় এবং অপকর্ম করেছিস আসামের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, সেই সমস্ত অপকর্মের হিসাব নেবে আমি বিশ্বাস করি আজকের গৌরব গগৈ এবং রাহুল গান্ধীর কংগ্রেস। তাহলেই তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। আজকের মেহমুদ মাদানিকে বাংলাদেশে পাঠাতে হবে না, তুই কোথায় আশ্রয় নিবি সেটাই আজকের ভেবে রাখ হিমন্ত বিশ্ব শর্মা। এই যে নেতারা একের পর এক মানে বিস্ফোরক মন্তব্য করছে, কিন্তু ভারতের আইন শৃঙ্খলা কোনো ব্যবস্থা নিতে পারছে না, তারা তো উৎসাহিত হচ্ছে। আসলে ব্যবস্থা নেবে কে? ব্যবস্থা নেওয়া উচিত তো কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকারে তো বিজেপির আজকে সরকার চলছে, বিজেপির নেতৃত্বে একটা এনডিএ সরকার, মূলত বিজেপির সরকার, মোদী সরকার। মোদী এবং বিজেপি সরকারের উপজীব্যই তো সাম্প্রদায়িক উত্তেজনা, সাম্প্রদায়িক হিংসা, সাম্প্রদায়িক প্রোপাগান্ডা, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, এটাই তো বিজেপি এক রাজনীতির একমাত্র উপযোগ্য বিষয়। ফলে সেখানে আজকে কেন্দ্রীয় সরকার পারত এই বিজেপির সমস্ত সাইজের যে নেতারা প্রতিদিন প্রতি মুহূর্তে সাম্প্রদায়িক বিভেদমূলক, সাম্প্রদায়িক উত্তেজনামূলক যে সমস্ত প্রোপাগান্ডা ছড়াচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু কেন্দ্রীয় সরকার নেবে না, এটা বলাই বাহুল্য। এবং আজকের রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষে যেভাবে ভোটচোর গদিচোর আওয়াজ উঠেছে এবং যেভাবে রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছে যে কিভাবে ভোট চুরি করে মোদি 2024-এ আজকের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছে, ফলে সারা ভারতবর্ষের মানুষ এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে একটা ভয়ঙ্কর রকমের যে তারা আজকের আওয়াজ ওঠাচ্ছে। এবং বিহারে যেটা একেবারে কয়েক মাসের মধ্যে ভোট চলতে চলেছে 2025-এ, সেই বিহারের মানুষ যেভাবে আজকে জনজোয়ার, জনসুনামি তৈরি হয়েছে রাহুল গান্ধী, তেজস্বী যাদবের নেতৃত্বে যে যাত্রা শুরু হয়েছে, ফলে সেখানে আজকের বিজেপি প্রমাদ গুনছে। তারা আজকের তাদের সব নেতাদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। আদালতের উচিত সুমোটো এই হিমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, এই সমস্ত নেতাগুলো যেভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আদালতের সুমোটো ব্যবস্থা নেওয়া দরকার। এখন সাধারণ মানুষের একমাত্র আশা এবং ভরসার যেটুকু আছে সেটুকুই বিচার ব্যবস্থার প্রতি। আজকের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই যেভাবে আজকে সংবিধানের শাসন, আইনের শাসনকে বুলন্দ করার চেষ্টা চালাচ্ছে, আমি বিশ্বাস করি যে সেখানে কিন্তু যে সুপ্রিম কোর্ট হয়তো অচিরেই এই সমস্ত সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী বিভিন্ন রাজনৈতিক নেতা যারা বিজেপির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাহলেই কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের আইনের শাসন, ভারতবর্ষের সংবিধান সুরক্ষিত হবে। না হলে কিন্তু একটা অস্থিরতা, একটা অরাজকতা ভারতবর্ষকে গ্রাস করবে বলে আমার বিশ্বাস। রাহুল গান্ধী যে অভিযোগটা আনছে যে নরেন্দ্র মোদী ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু ইলেকশন কমিশন তো বিষয়টা মানতেই চায়। ইলেকশন কমিশন মানবে কেন? এই ইলেকশন কমিশনটা কে? এই ইলেকশন কমিশনার যিনি আজকে জ্ঞানেশ কুমার এই মুহূর্তে বসে আছে, বা তার আগে যে ছিল রাজীব কুমার, এ সব তো হচ্ছে মোদি অমিত শাহ জোর করে বসিয়েছে। আপনারা জানবেন যে আগে নির্বাচন কমিশনার, যে চিফ ইলেকশন কমিশনার, যারা নিয়োগের যে মানে ক্ষমতা যাদের ছিল, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সংসদের প্রধান বিরোধী দলের নেতা, কিন্তু সেটা বদলে দেওয়া হয়েছে। এই মোদী সরকার বদলে দিয়েছে চালাকি করে তাদের মনোমতো লোক বসাবার জন্য। সেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে সেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ বিজেপির দুজন আর একজন হচ্ছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ফলে দুজন থাকলে সংখ্যাগরিষ্ঠের রায়ে সেখানে জ্ঞানেশ কুমার বা রাজীব কুমাররা আজকের বিজেপি বা অমিত শাহের একেবারে কাছের মানুষগুলো তারা আজকে নির্বাচন কমিশনার হয়ে, বিজেপির হয়ে, আরএসএসের হয়ে তারা সমস্ত কাজকর্ম দিনের পর দিন চালাচ্ছে। এবং মোদির যে ভোট চুরি করে আজকের প্রধানমন্ত্রী হয়েছে এটা দিনের আলোর মতো পরিষ্কার। সেই যে সমস্ত রাহুল গান্ধী যে সমস্ত তথ্য পরিসংখ্যান সুস্পষ্টভাবে দেশের মানুষ নয়, শুধু পৃথিবীর মানুষের সামনে এনে দাঁড় করিয়েছে, তার কোনো জবাব কিন্তু নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমাররা দিতে পারেনি। এবং সেখানে আপনারা জানবেন এই বারাণসীতে প্রায় লক্ষাধিক ভুয়ো ভোটার ছিল, 1,80,000 মতো ভুয়ো ভোটার। এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা মাত্র 52 বছরের লোক, রামকমল, তার নাকি একেবারে 47টা ছেলে, এবং তার সবচেয়ে বড় ছেলেটার বয়স 78 বছর আর ছোট ছেলেটার বয়স হচ্ছে 28 বছর। কিভাবে
এই একটা ছোট্ট উপমা দিয়ে বোঝা যায় যে মোদি বারাণসীতে জেতেনি, মোদি আসলে বারাণসীতে হেরে গেছে। ভুয়ো ভোটার, জালি ভোটার, নির্বাচন কমিশনের যোগসাযোগ করে, কারসাজি করে আজকের মোদি জিতেছে এবং মোদি সরকার আজকের দিল্লির প্রধানমন্ত্রীর আসন বা দিল্লির সরকার তৈরি করেছে। আসলে সরকারটা জালি সরকার, ভোট চুরির সরকার, ধান্দাবাজির সরকার, নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশ করে আজকের ক্ষমতা দখল করেছে। আসলে 2024-এ সঠিক নির্বাচন যদি হতো বা সঠিক ফলাফল যদি আসতো, তাহলে কিন্তু এনডিএ নয়, আজকের ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতো এবং সেখানে নরেন্দ্র মোদী নয়, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতো 2024-এ। শুধুমাত্র নির্বাচন কমিশনারের সঙ্গে যোগসাযোগ করে আজকের বিজেপি নরেন্দ্র মোদীরা আজকের ক্ষমতা দখল করেছে। এই অবৈধ ক্ষমতা দখল ভারতবর্ষের আমজনতা, সাধারণ মানুষ মেনে নেবে না। তারা গর্জে উঠছে, তারা প্রতিবাদ করছে, তারা আওয়াজ ওঠাচ্ছে, ভোট চোর গদি ছোড়।